নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা 2014 ফুড এসআই পিওয়াইকিউর প্রথম 25টি অঙ্ক করেছিলাম অ্যারিথমেটিক সেকশনটা থেকে। আজকে আমরা দেখে নেব বাকি 25টি অঙ্ক। কেমন? আমাদের কাজ আপনাদের ভালো লাগলে প্রত্যেকবারের মতন রিকোয়েস্ট করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকুন। আর সমস্ত টেলিগ্রামে সমস্ত পিডিএফ আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে আমাদের। যদি না জয়েন করে থাকেন তাহলে প্লিজ জয়েন করে নেবেন। যেহেতু আর বেশি দিন বাকি নেই ফুড এসআই পরীক্ষার জন্য, পরীক্ষা হবে 16 আর 17 মার্চ। আজকে 2014 পিওয়াইকিউটা যেই শেষ হয়ে যাবে, এরপর আমরা চেষ্টা করব আরও কিছু অ্যারিথমেটিক আপনাদের প্র্যাকটিস করানোর। জানি না কতগুলো করিয়ে উঠতে পারবো, তবে ইচ্ছে আছে মিনিমাম 4টে ফুল লেন্থ মক টেস্ট যদি নেওয়া যায়, কারণ সময় হাতে খুব কম আছে। যেটুকু যা মেটেরিয়াল আজ অবধি আমরা দিয়েছি বা এরপরেও আর এক সপ্তাহ মতন মেটেরিয়াল আপনাদের কাছে থাকবে, অনুরোধ করব যে সমস্তটা আপনারা রিভাইজ করতে থাকুন, কারণ রিভাইজ না করে শুধু পড়লে কিন্তু ভালো প্রিপারেশনটা হবে না, প্রস্তুতিটা সলিড হবে না। কেমন? বেশ, তাহলে আজকের প্রশ্নগুলো দেখে নিই, অঙ্কগুলো করে নিই। প্রথম প্রশ্ন বলছে, when a number is divided by 63 the remainder is 25, when the number is divided by 7 the remainder will be। সিম্পলি আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো রিমাইন্ডার যেটা আমাদের দেওয়া আছে সেটাকে 7 দিয়ে ডিভাইড করে দেবো আমরা। কেমন? তাহলে 3 7s are 21, রিমাইন্ডার পাচ্ছি আমরা 4। ব্যাস, উত্তর হবে অপশন সি, 4। আমি একটু যদি এটাকে ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে আমি কেন 63টা কোনো কাজে লাগালাম না, হঠাৎ 25টাকে 7 দিয়ে ডিভাইড করে দিলাম। একটু বোঝানোর চেষ্টা করছি। ধরুন একটা নাম্বার নিচ্ছি, একটু ছোট সংখ্যা দিয়ে আমরা আগে এক্সাম্পলটা বুঝে নিই। আমি একটা নাম্বার নিলাম 11। কেমন? 11কে যদি আমি বলছি আমি 5 দিয়ে যখন ডিভাইড করছি তখন আমার রিমাইন্ডার কত থাকছে? রিমাইন্ডার থাকছে আমার 1। এই সেম 11কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি, 11কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার থাকছে 4। কেমন? একটা জিনিস দেখুন, এই যখন 11কে 5 দিয়ে ডিভাইড করেছিলাম 1 বেশি হচ্ছিল, তার মানে এই 1কে যদি আমি 11 থেকে মাইনাস করে দিই তাহলে আমার কোনো ভাগফল আর থাকতো না নিচে, তাই তো? মানে 11 - 1 যদি 10 হয় তাহলে আমার আর কোনো ভাগফল থাকতো না, কিন্তু ভাগফল 1 থেকে যাচ্ছে। এর ক্ষেত্রে 4 হচ্ছে ভাগফল। কিন্তু এবার আমি যদি এই 1টাকে প্যারালালটা এই অঙ্কটার সাথে চেষ্টা করুন ম্যাচ করানোর। প্রথমে আমাদের একটা নাম্বার বলা হয়েছিল, নাম্বারটা বলা হয়নি, কিন্তু আমি আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর জন্য 11 ধরে নিলাম। তো এই 1টাকে 11কে যখন 5 দিয়ে ডিভাইড করলাম, এই 1টাকে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি আমার কি হচ্ছে উত্তরটা একটু দেখে নিই। 1কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি তাহলে পয়েন্ট দিয়ে 0 হচ্ছে 3। দেখুন রিমাইন্ডার হচ্ছে 3, তাই তো? তার মানে 3 যদি কম হতো তাহলে এই 7 দিয়ে ডিভাইড করা যেত। 10 - 3 7, তাহলে আমরা একটা ভাগফল আমাদের আর কিছু থাকতো না। সেই জন্যই আমাদের এই অঙ্কটার ক্ষেত্রেও একই জিনিস করতে হলো। যে রিমাইন্ডারটা পেলাম, যে রিমাইন্ডারটা আমাদের দেওয়া আছে অর্থাৎ 25, এই 25টাকে আমাদের 7 দিয়ে ডিভাইড করে নিতে হলো। কেমন? 7 দিয়ে ডিভাইড করলে যেটা রিমাইন্ডার পেলাম সেইটাই হয়ে যাবে যে রিমাইন্ডারটা আমাদের থেকে চেয়েছে। আশা করি কিছুটা কনসেপ্টটা একটু বোঝাতে পারলাম। বেশ, পরের অঙ্কটা দেখি। Price of an article is increased twice consecutively by 10% and as a result of the article becomes rupees 484. Initial price of the article is, বলা হচ্ছে কোনো একটা আর্টিকেলের ওপর 10% দুবার তার দামটাকে বাড়ানো হয়েছে। ঠিক আছে? একটা কথা বলি, এখানে দুবার আছে, ঠিক আছে? এটা 3বার 4বার যতবার খুশি থাকতে পারে। একটা সিম্পল জিনিস মাথায় রাখবেন, কনজিকিউটিভলি যখন ডিসকাউন্ট দেওয়া হবে বা কনজিকিউটিভলি যখন বাড়ানো হবে প্রাইসটা, তখন এইভাবে জিনিসটাকে করতে হয়। 1 + 10/100 যতবার বাড়ানোর কথা বলা হচ্ছে, এখানে টোয়াইস আছে, সুতরাং আমি পাওয়ারে 2 লিখে দেবো। এটার আমার ভ্যালু হবে, ভেতরটা দেখুন, যদি মানে শূন্যগুলো কেটে যায় তাহলে 11/10⁻²² হচ্ছে, তাই তো? এটার উত্তর হলো 121/100। এবার 121 টাকা
হয়ে যাচ্ছে, যদি ইনিশিয়াল প্রাইস 100 হয় তাহলে 10% করে দুবার দাম বাড়ানোর পর 21 টাকা বেড়ে যাচ্ছে, অর্থাৎ কারেন্ট প্রাইস হয়ে যাচ্ছে 121। এবার আমাদের বলেছে যে 10% করে দুবার বাড়ানোর পর আর্টিকেলের প্রাইস হয়ে যাচ্ছে 484, অর্থাৎ 121 মানে হলো ইকুইভ্যালেন্ট হলো আপনার 484 তাহলে 1 হলো 484/121। 100 যেটা আমাদের ইনিশিয়াল প্রাইস, তাহলে কত হবে 484 ইন্টু ডিভাইডেড বাই 121। 121 4 দিয়ে কাটছে, 4 ইন্টু 100 400 টাকা। আশা করি বোঝা গেল, অপশন ডি হবে উত্তর। পরের প্রশ্নে চলে যাই। ইফ সৌরভ runs at 31.2 km/h, then in 3 seconds he will run। কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, কিন্তু আমরা জিজ্ঞাসা করেছি 3 সেকেন্ডে কতটা সৌরভ দৌড়তে পারবে। 31.2 km/hকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমাদের 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাই তো? এটা হয়ে যাচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে এত মিটার দৌড়তে পারবে সৌরভ। তাহলে 3 সেকেন্ডে কত দৌড়তে পারবে, ইন্টু 3 হয়ে যাবে। বেশ, এবার একটা ক্যালকুলেশনটা করে নিই। 6 দিয়ে কাটছে, দশমিক তুলে দিলে নিচে 10 হয়ে যাচ্ছে, 2, এটা 6 দিয়ে কাটছে, 6 ইন্টু 5 30, আর 6 2s are 12, আবার 2 দিয়ে 26 2s are 52, উত্তর হয়ে যাবে 26 মিটার। 3 সেকেন্ডে 26 মিটার দৌড়তে পারবে। পরের প্রশ্ন দেখে নিই। A bookseller sold 2 books for 178 each. On one he gains 14%, while on the other he loses 14%. His gain or loss percentage in the whole transaction is. আমরা জানি একই পার্সেন্টেজ গেইন আর একই পার্সেন্টেজ লুজ করলে একটা সিম্পল ফর্মুলা আছে, r²/100। কেমন? r²/100 মানে 14²/100, আর কিচ্ছু দেখার দরকার নেই। 196/100, উত্তর হবে 1.96, লস অফ 1.96%। কেমন? পরের প্রশ্ন। আ ম্যান বাই আ কার আচ্ছা এটা BUY হবে, মানে কিনলো a car at 15/16 of its value and sells it for 10% more than its value. His gain percentage is 15/16 of its value বলেছে, তাই তো? তাহলে অরিজিনালি যদি গাড়িটার দাম 16 হয়, কিনেছে হলো 15-তে, ঠিক আছে, অ্যান্ড সেলস ইট ফর 10% মোর, তাহলে এইটা যদি অরিজিনাল দাম হয়, এটা যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস হলো 16-র 10% মোর। 16-র 10% মানে কত? 16-র 10% মানে 1.6, তাহলে 10% মোর, তাহলে 16 প্লাস 1.6 বা 17.6। এবার আমাকে জিজ্ঞেস করা হয়েছে হিজ গেইন পার্সেন্টেজ। কস্ট প্রাইস যদি 15 হয়, সেল প্রাইস যদি 17.6 হয়, তাহলে প্রফিট কত হচ্ছে? 17.6 মাইনাস প্রফিট পার্সেন্টেজও আমরা একবারে বার করে দিতে পারি, অসুবিধা নেই। 17.6 মাইনাস 15, কস্ট প্রাইস, সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু হচ্ছে আমার 100। এটা হলো আমার গেইন পার্সেন্ট, তাই তো? দেখে নিই কত হবে উত্তর এটার। 6 2.6/15 ইন্টু 100, 26/15, দশমিক নিচে নামিয়ে দিলে 10 হচ্ছে এটা, 3, 26 2s are 52/3, 17 3s are 51 হয় আমরা জানি, 17 পয়েন্ট হচ্ছে আমার 33। বেশ, উত্তর হবে অপশন ডি তাহলে। কেমন? পরের প্রশ্ন দেখে নিই।
person sold 320 mangoes for the cost price of 400 mangoes. His gain percentage is. খুব সহজ প্রশ্ন, দেখুন কিভাবে করছি। ঠিক যেভাবে কোয়েশ্চেনে লেখা আছে সেভাবেই আমরা লিখে দেব। 320 mangoes for the cost price of 400 mangoes. তাহলে cost price of 400 mangoes equal to sell price of 320 mangoes. ঠিক আছে, জাস্ট সিম্পলিফাই করে নিই একটু। 8 5 40 আর 4 8 32, তাহলে 5 CP ইকুয়াল টু 4 SP বা CP বাই SP ইকুয়াল টু আমরা লিখতে পারি CP বাই SP হচ্ছে 4/5। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস 4, সেল প্রাইস 5, গেন কত? 5 - 4 1, গেন হয়ে গেল 1। জিজ্ঞেস করেছে গেন পার্সেন্টেজ, তাহলে গেন বাই প্রফিট হোক বা লস হোক আবারও সেই কস্ট প্রাইজের ওপরেই। কস্ট প্রাইস হলো 4 × 100, 25। উত্তর হবে অপশন ডি, 25%। কেমন? পরের প্রশ্ন, ইফ A, B, C are three sum of money such that B is the simple interest on A, C is the simple interest on B for the same time and the same rate of interest, then we have. জাস্ট অঙ্কটাই দেখতে খুব বড়, ক্যালকুলেশন খুব একটা বড় নয়। দেখে নিন কীভাবে করছি। আমরা জানি ইন্টারেস্ট হচ্ছে PRT/100, একদম এই ফর্মুলাতেই পুরো অঙ্কটা চলবো আমরা। কি বলেছে? B is the simple interest on A, তাহলে B হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অন এ যদি প্রিন্সিপাল হয়, সেম টাইম সেম রেট অফ ইন্টারেস্ট, তাহলে RT/100। ঠিক আছে, আর বলেছে যে C ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন বি, C ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন বি, তাহলে B সেই ক্ষেত্রে প্রিন্সিপাল হচ্ছে /100। ঠিক আছে, এবার একটা ইকুয়েশন ফর্ম করতে বলেছে। এই অংশটা দেখুন পুরো কেটে বাদ চলে যাচ্ছে, RT/100 যেহেতু থাকছে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো B/C ইকুয়াল টু A/B, বা এটাকে এভাবেও লিখতে পারি B² ইকুয়াল টু AC। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। কেমন? পরের প্রশ্নটা দেখে নিই। A 4-digit number is divisible by 7, becomes divisible by 3 when 10 is added to the number. The largest such number is 4-digit number বলেছে which is divisible by 7 becomes divisible by 3 when 10 is added. আচ্ছা দেখে নিই যে আমাদের অপশানগুলো আছে, এখানে 10 অ্যাড করলে, যেহেতু সবকটাই 9900 ঘরে আছে, তাহলে 10 অ্যাড করলে কোনোভাবে ওটা মানে 5 অঙ্কের নাম্বার হয়ে যাবে না, তো 5 ডিজিট নাম্বার হয়ে যাবে না, তো সেটা আগে দেখে নিই। সেরকম আমরা দেখতে পাচ্ছি, দেখুন অপশান সি তো কোনোভাবেই হবে না, 9999 আছে, 10 যোগ করলে ওটা 5 ডিজিটের হয়ে যাবে, এটা এলিমিনেট করে দিতে পারছি। 96ও হবে না, এলিমিনেট করে দিতে পারছি। আর এবার আমাদের কাছে পড়ে আছে 9987 আর 9989। আচ্ছা, এখানে দেখে নিই আমরা ডিভিসিবল বাই 7 কোনটা এখানে হচ্ছে আমাদের। 9987টা কি ডিভিসিবল বাই 7 হচ্ছে? না, 9987টা ডিভিসিবল বাই 7 হচ্ছে না, তাহলে একটাই অপশন পড়ে থাকছে 9989। আচ্ছা, এবার 9989-এর সাথে যদি 10 অ্যাড করি তাহলে 9999 হয়ে যাচ্ছে, সেটা আবার 3 দিয়েও ডিভিসিবল হচ্ছে, সুতরাং উত্তর হবে 9989। ঠিক আছে, তাহলে পরের অঙ্ক দেখে নিই এবার। 2 buses travel to a place at 25 km/h and 35 km/h respectively. If the second bus takes 16.5 hours less than the first bus for the same journey, then length of the journey is. লেন্থ অফ দ্য জার্নিকে যদি আমরা x ধরে নিই, তাহলে প্রথম বাসটার কতটা সময় লাগবে? স্পিড ইকুয়াল টু যদি ডিস্টেন্স বাই টাইম হয়, তাহলে টাইম ইকুয়াল টু হবে ডিস্টেন্স বাই স্পিড,
সেই একইভাবে আমরা তাহলে প্রথম বাসটার কতটা সময় লাগবে দেখে নিই। প্রথম বাসটার সময় লাগবে x/25, দ্বিতীয় বাসটার সময় লাগবে x/35, তাই তো, ইকুয়াল টু হচ্ছে 16.5 আওয়ার। এই দুটোর ডিফারেন্স হচ্ছে 16.5 আওয়ার্স। 16.5 ঘন্টা মানে হচ্ছে 33/2। এবার সিম্পলি এখান থেকে আমরা এক্সের ভ্যালুটাকে বার করব। 25 আর 35-এর এলসিএম করলে কত হচ্ছে? 25 আর 35-এর এলসিএম হচ্ছে 175, তাই তো, 175। বেশ, সিম্পলি ক্যালকুলেশনের অঙ্ক এটা। 25 7 দিয়ে যাবে আর 35 5 দিয়ে যাবে। বেশ, দেখে নিই তাহলে এখান থেকে হচ্ছে 2x/175 ইকুয়াল টু 33/2। এখান থেকে আমরা সিম্পলি এক্সটাকে বার করব। 33 × 175 ডিভাইডেড বাই 2 × 2 বা 4। কেমন, গুণটা করে নিই। 175 × 33 525, তাহলে হচ্ছে 5775 ডিভাইডেড বাই হচ্ছে 4। কেমন, এটা বেরোচ্ছে 1443, নিয়ার অ্যাবাউট 1350। এখানে এর থেকে বেশি অ্যাপ্রক্স আনসার আর কিছু পেলাম না। দেখুন আপনাদেরও যদি সেম উত্তর আসে তাহলে জানতে হবে যে এখানে অপশানের কিছু একটা গণ্ডগোল আছে, কারণ আনসারটা কিন্তু 1443 মতন বেরোচ্ছে, বা হয়তো ওরা অ্যাপ্রক্স 1350 মতন, সব থেকে নিয়ারেস্ট ভ্যালু 1350 এখানে হচ্ছে আনসার অপশানগুলো অ্যাকর্ডিংলি। কেমন, পরের প্রশ্নটা দেখি। The HCF of two number is 9 and their LCM is 270. If the sum of the number is 99, their difference is equal to HCF of two number 9 দেওয়া আছে, ঠিক আছে। দুটো নাম্বারকে যদি আমরা 9A আর 9B ধরে নিই, ঠিক আছে। আমাদের দিয়েছে 9A + 9B, সাম অফ দ্য নাম্বারস দেওয়া আছে 99। এখান থেকে আমরা A + B বলতে পারি 99/9, A + B আমরা বলতে পারি 11, ঠিক আছে। আর 9A আর 9Bর এলসিএম কত হবে? 9AB দিয়েছে 270, ঠিক আছে। তাহলে AB হচ্ছে 30, ঠিক আছে। এবার দুটো নাম্বার এরকম দেখুন, A + B হবে 11 আর AB হবে 30, দুটো নাম্বারের যোগফল হবে 11। 5 আর 6 যদি আমরা নাম্বার দুটোকে ধরি, যদি দুটো নাম্বারকে আমরা 5 আর 6 ধরি, তাহলে 5 6 30 হচ্ছে, আর 5 আর 6 যোগফল হচ্ছে 11, ঠিক আছে। তাহলে A = 5 আর B = যদি আমি 6 ধরি, তাহলে দুটো সংখ্যা কি হচ্ছে 9 × 5 45, আর আরেকটা সংখ্যা হচ্ছে 9 × 6 54। আমাদের জিজ্ঞেস করেছে ডিফারেন্স কত, তাহলে 54 - 45ই হবে ডিফারেন্স, বা ডিফারেন্স হবে 9। অপশন ডি হবে উত্তর। কেমন, পরের প্রশ্নটা দেখে নিই। The salaries of A, B and C are in the ratio 2:3:5. The salary of B and C together is 8,000. Percentage of the salary of C more than that of A by, সহজ প্রশ্ন। স্যালারি রেশিও দিয়ে দিয়েছে 2:3:5। স্যালারি অফ বি অ্যান্ড সি টুগেদার ইজ 8,000। বি অ্যান্ড সি, এটা হলো এ বি সি, বি অ্যান্ড সি এর কত ইউনিট টোটাল হচ্ছে? 5 আর 3 8, তাহলে 8 ইউনিট মানে যদি 8,000 হয়, তাহলে 1 ইউনিট মানে 1000 স্বাভাবিকভাবেই। তাহলে পার্সেন্টেজ অফ দ্য স্যালারি অফ সি মোর দ্যান দ্যাট অফ এ জিজ্ঞেস করেছে। এ হচ্ছে 2000 পায়, তাহলে 2 ইউনিট মানে 2000,
সি কত ইউনিট পায়? 5 ইউনিট মানে 5000। কতটা বেশি পায় সি? 3000 টাকা। 3000 টাকা বেশি পায় কততে? 2000 টাকার থেকে, ইন্টু 100, 300/2। সরি, এটা আরও কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে 150। কেমন? পরের প্রশ্ন দেখে নিই। অ্যাভারেজ অফ 3 নাম্বারস ইজ 21 and the average of these 3 numbers and the fourth number is 18. Fourth number is average এর অঙ্ক একদম কনসেপচুয়াল। অ্যাভারেজ অফ 3 নাম্বারস যদি 21 হয়, তিনটে নাম্বারের অ্যাভারেজ যদি 21 হয়, তাহলে তাদের টোটাল কত হচ্ছে? 21 × 3, সেটা হলো আপনার 63। কেমন? অ্যাভারেজ অফ দিস 3 নাম্বারস অ্যান্ড দ্য ফোর্থ নাম্বার ইজ 18। চারটে নাম্বারের অ্যাভারেজ যদি 18 হয়, তাহলে তাদের টোটাল কত হচ্ছে? 18 4s are 72। জিজ্ঞেস করেছে লাস্ট নাম্বারটা কত, ফোর্থ নাম্বারটা কত? উত্তর হবে 9। কেমন? জাস্ট চারটে নাম্বারের অ্যাভারেজের থেকে তিনটে নাম্বারের অ্যাভারেজ, সরি, চারটে নাম্বারের টোটাল থেকে তিনটে নাম্বারের টোটাল মাইনাস করে দিলাম, তাহলে আমরা লাস্ট নাম্বারটা পেয়ে যাচ্ছি, ফোর্থ নাম্বারটা। পরের প্রশ্ন দেখে নিই। অ্যাভারেজ অফ 11 নাম্বারস ইজ 6 if each number is multiplied by 7, then the average of the new set of numbers is। 11টা নাম্বারের অ্যাভারেজ যদি 6 হয়, আর প্রত্যেকটা নাম্বারকে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে অ্যাভারেজ অফ দ্য নিউ সেট অফ নাম্বারও কিন্তু আগের অ্যাভারেজটার সাথেও কিন্তু জাস্ট 7 মাল্টিপ্লাই হয়ে যাবে। কেমন? যাই দিয়েই মাল্টিপ্লাই করতে বলুক না কেন, জাস্ট পুরনো অ্যাভারেজটার সাথে সেটা মাল্টিপ্লাই হয়ে যাবে। উত্তর হয়ে যাবে 42, অপশন ডি। পরের প্রশ্ন। আ ট্রেন 150 মিটার লং ক্রসেস আ স্ট্যান্ডিং ম্যান ইন 5 seconds. দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ। আমরা 2019-এর প্রশ্নেই কিন্তু এই পোল, দণ্ডায়মান ব্যক্তি এগুলো করে ফেলেছি, সুতরাং বেশি টাইম আর নেব না, জাস্ট করিয়ে দেবো এটা। 150 মিটার 5 সেকেন্ডসে ক্রস করছে, কিন্তু খেয়াল রাখতে হবে অপশানগুলো সবকটা আমাদের কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে। ঠিক আছে? তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 150, টাইম হচ্ছে 5 সেকেন্ডস। এটা মিটার পার সেকেন্ডে বেরোলো, আমাদের এটাকে কিলোমিটার পার আওয়ারে করতে হবে, তাই আমরা এটাকে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে বেরিয়ে যাবে। কেমন? তাহলে হচ্ছে 5 3s are 15, 18 3s are 54। ওকে, এটা 6 দিয়ে যাচ্ছে আরও, তাহলে 18 6s are হচ্ছে 108। কেমন? অপশন এ। পরের প্রশ্ন। আগের প্রশ্নটার মতনই এখানে আগে আমরা একটা HCF LCM করলাম, সেম কনসেপ্ট এখানে আমরা ইউজ করব। এখানে বলা হয়েছে দ্য নাম্বার 77 ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস such that HCF of two parts is 11 and their LCM is 110. The smaller of the two parts is। 77 নাম্বারটাকে দুটো ভাগেতে ডিভাইড করা হয়েছে। ঠিক আছে? দুটো ভাগে ডিভাইড করা হয়েছে দুটো নাম্বারে, অ্যান্ড দুটো পার্টের HCF হচ্ছে 11। তাহলে 11 যদি HCF দেওয়া আছে, আমরা ধরে নিই দুটো অংশ হলো আমার 11A আর 11B। ঠিক আছে? তাহলে দুটো পার্টে যখন ডিভাইড করা হয়েছে, তাহলে 11A + 11B = 77 আমরা বলতে পারি এটা, বা এখান থেকে আমরা জাস্ট সিম্পলি A + B = 7 বলতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমাদের বলেছে যে এলসিএম দুটো অংশের, এই যে 11A আর 11B, এই দুটোর এলসিএম হলো 110। তাহলে 11AB = 110, বা AB = এখান থেকে আমরা বলতে পারি 10। দেখুন, A + B = 7 অ্যান্ড AB = হচ্ছে 10। এমন দুটো সংখ্যা যার যোগফল হবে 7 আর গুণফল হবে 10। তাহলে এটাকে যদি 5 ধরি, বিটাকে যদি 2 ধরি, হয়ে যাচ্ছে। বেশ, তাহলে
11A মানে হচ্ছে 55, 11 ইন্টু 5 55, 11B মানে হচ্ছে 11 ইন্টু 2 22। জিজ্ঞেস করা হয়েছে স্মলার অফ দ্য টু পার্টস, স্মলার অফ দ্য টু পার্টস হবে 11 ইন্টু 2 22। উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন দেখে নিই। আ পার্সন ইজ আস্কড টু সিম্পলিফাই, একটা যে সিম্পলিফিকেশন দিয়েছে, অ্যান্ড হিজ আনসার ইজ 16, দ্য পার্সেন্টেজ এরর কমিটেড বাই হিম। আমাদেরকে বডমাস ইউজ করে এইটুকুটা আগে সলভ করে নিতে হবে, বডমাস রুল ইউজ করে, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্র্যাকশন, তাই তো? তাহলে ডিভিশনটা আগে হবে। যাই হোক, এটা আগে আমরা দেখে নিই কীভাবে করছি। ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2, তাহলে ওপরে আগে আমার মাল্টিপ্লিকেশনটা হবে আর নিচে আমার আগে ডিভিশনটা হবে। তাহলে 2 প্লাস 4 আর নিচে হচ্ছে 1 ইন্টু 2, তাহলে 6/2 3। উত্তর, সঠিক উত্তরটা আমার 6 হওয়া উচিত ছিল, কিন্তু সেই ব্যক্তি উত্তর করেছে 16। তাহলে কতটা বেশি উত্তর করেছে? 16 মাইনাস 3 বাই, সঠিক উত্তর হবে 3 ইন্টু 100। এটাই হলো আমার পার্সেন্টেজ এরর। তাহলে 13/3 ইন্টু 100। 3কে 13 দিয়ে ডিভাইড করে নিই, 1, 3 3কে 9, 1 এরম চলতে থাকবে। 4.33 ইন্টু 100, উত্তরটা চলে আসবে 433.3। কেমন? অপশন সি পরের উত্তর। পরের প্রশ্ন, 37.5 of a number is 45, then 87.5 of the number will be। ঐকিক নিয়মে সিম্পলি করব। 37.5 মানে হচ্ছে 75/2, যদি 45 হয় তাহলে 1 হচ্ছে 45/75/2 ঘুরে যাবে, 2/75 হয়ে যাবে। আর 87.5 মানে হলো 175/2। কত হবে তাহলে? ঠিক আছে, 15 5s আর 15 3s, এটা 5 দিয়ে কাটবে আবার। 35 ইন্টু 3, উত্তর হবে 105। কেমন? পরের প্রশ্ন, সিম্পল ইন্টারেস্ট অন 5250 ফ্রম 1 ফেব্রুয়ারি 2013 থেকে এপ্রিল 14 2013 অ্যাট 7.5% রেট উইল বি। 1 ফেব্রুয়ারি থেকে এপ্রিল 14, কেমন? তাহলে ফেব্রুয়ারিতে 28 দিন, মার্চে আমাদের হলো 31 দিন, আর এপ্রিলে হলো আমাদের 14 দিন। টোটাল কত দিন হচ্ছে? টোটাল হচ্ছে আমার 73 ডেজ। খেয়াল করবেন রেটটা দেওয়া থাকে সবসময় পার অ্যানাম বা বছর ইয়েতে, তাহলে 73 ডেজ যদি হয়, এটাকে যদি ইয়ারে কনভার্ট করতে হয় 365 দিয়ে ডিভাইড করে দেবো। 73 ইন্টু 5 হচ্ছে আমার 365। ঠিক আছে, তাহলে 1/5 বছর। এবার আমরা ইন্টারেস্টটা বার করে নেব। ইন্টারেস্ট PRT, প্রিন্সিপাল 5250, রেট হচ্ছে 1/5, সরি রেট হচ্ছে 7.5, তাহলে 2 7s 14 আর একে 15/2, টাইম হচ্ছে 1/5 বাই 100 করে দেবো। ঠিক আছে, 5 3-এ কাটছে এটা। 525 ইন্টু 3 হচ্ছে 1575 ডিভাইডেড বাই 2 ইন্টু 10। 2 ইন্টু 10 কেন করে রাখলাম? এই 1575কে 2 দিয়ে ডিভাইড করে নেবো আমরা আগে। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার 787.5 ইন্টু 10 হয়ে যাবে, সরি ইন্টু 10 না, ডিভাইডেড বাই 10 হয়ে যাবে। এই 10টা পড়ে আছে, 78.75। উত্তর হবে অপশন এ। কেমন? পরের প্রশ্ন দেখে নিই।
2/3 of a number is greater than 1/6 of its number by 10. 2/3 of a number যদি x হয় is greater than 1/6 of a number by 10. ঠিক যেরকম প্রশ্নে লেখা থাকবে ওরকমভাবেই আমরা লিখব। এক্সটা এখান থেকে কমন নিয়ে নিচ্ছি। এলসিএম হচ্ছে 6, 4 মাইনাস 1, তাই তো, সরি আবার এক্স করে ফেললাম। তাহলে হাফ এক্স ইকুয়াল টু হচ্ছে 10, এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে, উত্তর হবে 20, অপশন বি। কেমন? পরের প্রশ্ন। If the list price of an article be x and the price after discount is x minus y, list price বা marked price একই, then the rate of discount is, marked price যদি আমাদের x বলে, price after discount যদি মানে selling price যদি আমাদের x minus y হয়, স্বাভাবিকভাবেই আমরা এখান থেকে ডিসকাউন্ট কত বুঝতে পারছি। ডিসকাউন্ট কত হবে? ডিসকাউন্ট হবে x minus y, marked price minus selling price, তার মানে হলো y% হলো ডিসকাউন্ট। তাহলে রেট অফ ডিসকাউন্ট কীভাবে বার করব? ডিসকাউন্ট বাই মার্কড প্রাইস ইন্টু 100টাই হলো আমার রেট অফ ডিসকাউন্ট। তাহলে 100y বাই এক্স, উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন। স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 2 km/h। কেমন? আ boat takes 2 hours to cover a distance down the stream and 3 hours to return. Speed of the boat কি হবে? স্পিড অফ দ্য স্ট্রিম যদি এস ধরি, বোটের স্পিড যদি বি ধরি, ডিস্টেন্স ট্রাভেল যদি আমরা এক্স ধরে নিই, স্পিড ইকুয়াল টু যদি ডিস্টেন্স বাই টাইম হয়, ডিস্টেন্স ট্রাভেল যদি এক্স হয়, ঠিক আছে, তাহলে টাইম হবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে বোট টেক্স 2 hours টু কভার আ ডিস্টেন্স ডাউন দ্য স্ট্রিম। আমরা জানি ডাউন দ্য স্ট্রিম বা স্রোতের অনুকূলে যদি যায় তাহলে বোট এর স্পিডের সাথে স্ট্রিমের স্পিড অ্যাড হয়, তাই তো। তাহলে স্রোতের অনুকূলে গেলে 2 ঘন্টা সময় লাগে। তাহলে ডিস্টেন্স এক্স ডিভাইডেড বাই বি প্লাস এস হচ্ছে আমার স্পিড 2, ডিস্টেন্স ডাউন দ্য স্ট্রিম এটা, অ্যান্ড 3 hours টু রিটার্ন মানে হচ্ছে স্ট্রিমের প্রতিকূলে যাচ্ছে, তাহলে বি মাইনাস এস হয়ে যাবে। তাহলে এক্স বাই বি মাইনাস এস দেওয়া আছে 3, দুটোকে যদি আমরা ডিভাইড করি এক্সটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের কাছে থাকছে বি মাইনাস এস বাই বি প্লাস এস ইকুয়াল টু হচ্ছে 2/3। তাহলে 3b মাইনাস 3s ইকুয়াল টু 2b প্লাস 2s, b ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5s। কেমন? স্ট্রিমের স্পিড দেওয়া আছে 2, তাহলে 5 × 2 আনসার হবে 10। কেমন? স্পিড অফ দ্য বোট হচ্ছে 10 km/h। পরের প্রশ্ন দেখে নিই। A certain number of men can finish a piece of work in 60 days. If, however, there were 10 men less, it would take 20 days more for the work to be finished. Number of men were there originally. কিচ্ছু নেই। men m1 d1 equal to m2 d2 ধরে নেব। Certain number of men m1 can finish a work in 60 days. 10 men যদি এখানে লেস থাকতো, m1 minus 10 যদি থাকতো, it would take 20 days more, তার মানে 60 প্লাস 20 80 দিন। এখান থেকে আমাদের m1টাকে বার করতে হবে। কেমন? তাহলে একটা করে শূন্য বাদ চলে যাচ্ছে, সিম্পলিফাই আমরা দেখছি 3m1 ইকুয়াল টু 4m1 মাইনাস 40,
তাই তো, তাহলে m1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 40। উত্তর হবে অপশন ডি 40। কেমন? পরের প্রশ্ন দেখে নিই। 0.333 ইনফিনিটি রিপ্রেজেন্টস দ্য রিয়েল নাম্বার, রেকারিং ডেসিমাল দিয়েছে। 0.333টাকে আমরা কিভাবে লিখতে পারি? 0.3 মাথার উপর একটা ড্যাশ দিয়েও লিখতে পারি, তাই তো। এটাকে আমরা 3/9 করেও লিখতে পারি। উত্তর হবে 1/3, অপশন সি। 49 নম্বর প্রশ্ন দেখে নিই। আ কার্টন contains 20 glass toys is dropped. Containing 20 glass toys is dropped. Which of the following cannot be the ratio of broken toy to unbroken toy? খুব একটা কনসেপচুয়াল প্রশ্ন এটা। যে কোনো যখন ভ্যালু দেওয়া থাকবে, ধরুন একটা কিছুর ভ্যালু দেওয়া আছে, জিজ্ঞেস করেছে which of the following cannot be the ratio of broken. আমি যদি 2:3 লিখি, 3:4 লিখি, একটা কিছু ভ্যালু আমি দিয়ে দিলাম, তাহলে এই যে রেশিওতে ভাগ করা হবে, যে কোনো জিনিসের ভ্যালুকে যদি দুটো রেশিওতে ভাগ করা হয়, একটা অনুপাতে ভাগ করা হয়, তাহলে রেশিওগুলোর ইউনিটের যে যোগফল, মানে 2 + 3 5, 3 + 4 7, এটা এমন একটা নাম্বার যেটা 5 7 এইগুলো দিয়ে ডিভিসেবল হবে, তবে না আমি সেই জিনিসটাকে রেশিওতে ভাঙতে পারবো। এই একই কনসেপ্ট আমরা এখানে কাজে লাগাবো। 20টা গ্লাস টয় আছে, দেখুন তো 1 + 4 5 ডিভিসেবল, ঠিক আছে। 3 + 2 5 ডিভিসেবল, 3 + 1 4, 20 দিয়ে 20 ডিভিসেবল বাই 4, ইয়েস। 5 + 1 6, এটা হচ্ছে না। তার মানে 20টা খেলনাকে 5:1 রেশিওতে ভাঙতে আমরা পারবো না, কারণ 20 is not divisible by 6, তাই তো। তাহলে এখানে জিজ্ঞেস করেছে which of the following cannot be the ratio. 5:1 অবভিয়াসলি রেশিও হবে না, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নিই। শেষ প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন। ₹1760 was divided between A and B in such a way that 1/3 of A's profit will be equal to 2/5 of B's profit. বারবার বলেছি, ঠিক যেরকম দেওয়া থাকবে সেইভাবেই আমরা লিখে নেব। 1/3 of A's profit equal to 2/5 of B's profit. ফ্র্যাকশনটাকে যদি হাঁটাতে হয়, তাহলে তাহলে আমরা পাচ্ছি 5A equal to, এদিকটাকে 15 দিয়ে গুণ করে দিই, 6B, বা এটা বলতে পারি আমরা A/B এর রেশিও হচ্ছে 6/5, তাই তো। বেশ, তাহলে ফাইন্ড দ্য প্রফিট অফ বি। টোটাল প্রফিট ইউনিট হলো আমার 11, বি এর 5 ইউনিট প্রফিট 16760 দিয়ে মাল্টিপ্লাই হবে 160, 16 5s are 850 হবে উত্তর, 850। বোঝা গেল? খুব সহজে আমরা তাহলে করে নিলাম। 2014-এর পুরো PYQটা সলভ করা আমাদের হয়ে গেল আজকে, অ্যারিথমেটিক পোর্শনটা। এরপর আমরা আরও অনেক অঙ্ক করব, অন্তত মিনিমাম যদি চেষ্টা করে মানে আমরা করি, তাহলে 25টা করে অঙ্ক আমরা চেষ্টা করব রোজ সলভ করার। রোজ না হলেও একদিন অন্তরও যদি পারি, তাহলে সেটুকুও অনেক, যেটুকু করা হবে সেটুকুই অনেক। আর এই সমস্ত সলভড MCQগুলোর কোয়েশ্চেন পেপারের PDF আপনারা সব টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। পরের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, আমাদের চ্যানেলে নজর রাখুন আর নিজের পড়াশোনাটা চালিয়ে যান, কেমন? ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।